সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, বাংলাদেশের ফুটবল কোচ। স্বাগত জানাচ্ছি আপনাকে মিন্টু ভাই। আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু একটা আলোড়ন তুলেছেন একজন ব্যক্তি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে হামজা চৌধুরী প্রথমবার এসেছেন বাংলাদেশে। ইতিমধ্যেই তিনি সিলেটে আছেন, সিলেট থেকে চলে যাবেন হবিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে, এবং সেখান থেকে ঢাকায় চলে আসবেন জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে এবং ক্যাম্পে যোগ দিতে। হামজা চৌধুরীর এই আগমন বাংলাদেশের ফুটবলে আসলে কতটা পরিবর্তন আনবে কিংবা কতটা আসলে ইম্প্যাক্ট ফেলবে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথি জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। জুলফিকার মাহমুদ মিন্টু, প্রথমেই জানতে চাই যে আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে ইম্প্যাক্ট ফেলবে কি ফেলবে না? এমনিতে ইম্প্যাক্ট আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষ আলোড়ন তুলছে, মানুষ ফুটবল নিয়ে কথা বলছে, কিন্তু সত্যিকারের মাঠের খেলায় আসলে সেটার প্রভাব পড়বে কিনা, নাকি এই বাইরের যে প্রভাবটা সেটাই আসলে হেল্প করবে? না, একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি মাঠের খেলায় তো এটার একটা প্রভাব পড়বেই। এবং মানে ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয় যে পৃথিবীর এখন মডার্ন ফুটবলের টপ লেভেলের লিগগুলোর মধ্যে নাম্বার 1 লিগ ইংলিশ, এবং ধারাবাহিকভাবে বছরের পর বছর এবং সেখানে সে লেস্টারের মতো দলে খেলেছে এবং এখন শেফিল্ড ইউনাইটেডে খেলছে চ্যাম্পিয়নশিপ লিগে। সো সে যে আমাদের এখানে খেলতে এসেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের হয়ে, এটা মানে একটা দীর্ঘ প্রক্রিয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি এটা বাস্তব হতে যাচ্ছে। তো আমি বলবো যে মাঠের পারফরমেন্সে ডেফিনেটলি এটা একটা প্রভাব পড়বে, কারণ শুধু হামজা তো আসছে, হামজার সঙ্গে ফাহমেদুলও আছে, ইটালিয়ান সিরিয়া ডিতে খেলে। সো আমি মনে করি যে এখানে এর কারণে, বিশেষ করে হামজার কারণে, অন্যান্য যে সমস্ত খেলোয়াড়গুলো রয়েছে আমাদের অরিজিন ফুটবলার, তারাও কিন্তু এখন আগ্রহী হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশে খেলার ব্যাপারে। তো এটা ডেফিনেটলি আপনি যদি দেখেন যে ইন্দোনেশিয়া রিসেন্টলি তাদের ন্যাশনাল টিমের যে ট্রান্সফরমেশন ডাচ ফুটবলার দিয়ে সেম, সো ইভেন শ্রীলঙ্কাও আপনি তাদের যে পরিবর্তনগুলো হচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে অরিজিন ফুটবলারের মাধ্যমে কিন্তু হচ্ছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো ডেফিনেটলি আপনার ন্যাশনাল টিমের পারফরমেন্সের ক্ষেত্রে এক ধরনের প্রভাব অবশ্যই রাখবে, এবং মাঠের পারফরমেন্সও অবশ্যই এর একটা প্রভাব পড়বে। অন্যরা ইন্সপায়ার হবে, এবং আমাদের খেলোয়াড়রা ড্রেসিং রুম শেয়ার করা এবং তার লাইফ স্টাইল কীরকম, অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল টপ লেভেলের প্লেয়ার অ্যাকচুয়ালি কীভাবে তার মানে পুরা দিনটাকে সে ব্যয় করে, সেগুলি কিন্তু শেখার অনেক কিছু আছে। কারণ হচ্ছে ফুটবল ইজ নট অনলি অল অ্যাবাউট 2 আওয়ার্স ট্রেনিং, যে আপনি 2 ঘন্টা শুধু ট্রেনিং করলেন, বাট আফটার ট্রেনিং যে 22 ঘন্টা সময় আপনি কীভাবে ব্যয় করছেন, সেগুলিও কিন্তু একটা প্রভাব রাখে আপনার পারফরমেন্স এনহ্যান্স করার ক্ষেত্রে। সো আমি মনে করি যে এগুলি তো ডেফিনেটলি প্লেয়ারদের জন্য এক ধরনের লার্নিং হবে। অ্যাট দ্য সেম টাইম যে ও যে এনভায়রনমেন্ট থেকে এসেছে, অ্যাকচুয়ালি আপনি যদি বলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যে কালচার, রিচ কালচার, এবং ওইখানকার ট্রেনিং ফ্যাসিলিটিস এবং তার রিজেনারেশন বা রিকভারি যেটা আমরা বলি, ইভেনচুয়ালি মেডিকেল ফ্যাসিলিটিস, সো এগুলি হচ্ছে টপ ক্লাস লেভেলের। তো ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এখন এগুলি একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং তারা তাদের এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ডেভেলপ করতে হবে। কারণ আপনার এখানে শুধুমাত্র এক হামজা কিংবা ফাহমেদুলের জন্য এক ধরনের ট্রিটমেন্ট বা অন্যদের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট হবে না। তো ইটস এ টিম গেম, টিম কোহেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসগুলো যখন আপনাকে এনশিওর করতে হবে, সবার জন্য এনশিওর করতে হবে। ইভেনচুয়ালি ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও যদি আমি বলি, আপনি যদি ট্রাভেল করেন, এখন হামজা ডেফিনেটলি সে হয়তো বিজনেস ক্লাসে ট্রাভেল করতেই চাইবে। সো আপনাকে কিন্তু শুধু এক হামজার জন্য বিজনেস ক্লাসে অ্যারেঞ্জ করলে হবে না, টোটাল টিমের যে স্টাফস, প্লেয়ার্স, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, সবার জন্য কিন্তু একই ধরনের ট্রিটমেন্ট আপনাকে এনশিওর করতে হবে, না হলে কী হবে, এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। সো আমি মনে করি যে ডেফিনেটলি এই ধরনের টপ লেভেলের প্লেয়ার যখন আসবে, এর সঙ্গে কিন্তু আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো থাকে, সেগুলোতেও কিন্তু আপনার একটা আমূল পরিবর্তন আনতে হবে, এবং অবভিয়াসলি মাঠের পারফরমেন্সেও এটার একটা প্রভাব পড়বে। আমরা একটু এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে হামজা চৌধুরীকে দেখতে পাচ্ছি আমরা, তিনি কিন্তু বের হচ্ছেন এই মুহূর্তে বিমানবন্দর থেকে। আমাদের সহকর্মী ফয়জুল ইসলামের মাধ্যমে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে।
আজকে সকালেই কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু হামজা চৌধুরী পরিবার সহ এসেছেন। গতকাল রাতে কিন্তু শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন চ্যাম্পিয়নশিপ লিগে, সেখানে হামজার দল জিতেছে 1-0 গোলে। এর পরবর্তীতেই কিন্তু তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন ম্যানচেস্টার থেকে, সেখান থেকে সরাসরি সিলেটে এসে অবতরণ করেছে এবং সিলেটের থেকে তিনি চলে যাবেন হবিগঞ্জে, সেখানে 36 ঘন্টার মতো সময় কাটাবেন আমরা যতটুকু হিসাব করে দেখেছি। আগামীকাল রাত 8টা সাড়ে 8টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। একদিনের হয়তোবা অনুশীলন থাকবে, ফটো সেশন, আনুষ্ঠানিকতা কিছু আছে। তারপরে কিন্তু বাংলাদেশ দল 20 তারিখ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে, যেখানে শিলংয়ে বাংলাদেশের ম্যাচটি হবে 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগের খেলা। আমরা দেখছি হামজার আশেপাশে তার বাবা এবং ফুটবল ফেডারেশনের অন্য কর্মকর্তাদেরকে। সাবেক ফুটবলার ইকবালকে দেখা যাচ্ছে, সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, বিপুল সংখ্যক সমর্থক এসছে, যেমন সাংবাদিকরাও কিন্তু এসেছে হামজাকে দেখতে এবং বরণ করে নিতে। Okay. What do you have to say about this crowd? I'm just saying something about Bangladesh. Bangla. Bangladesh mission. Upcoming days against India. বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অত ভাইয়া লাগতেছে, my heart is full. আমরা দেখছিলাম হামজা চৌধুরী সংবাদ মাধ্যমে একটু কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য কথা বলেছেন। তিনি বলছিলেন যে ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে চান। মিন্টু ভাই, অনেকদিন পর ফুটবলারকে কেন্দ্র করে এরকম আগ্রহ আমি অনেকদিন পর দেখলাম। মানে আপনার মনে পড়ে কবে লাস্ট? ডেফিনেটলি, কারণ আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে এবং ওইখানে ফুটবল খেলে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং আমাদের বাংলাদেশের ফুটবলে যদি আপনি বলেন রিসেন্ট পাস্টে ওই ধরনের বড় তারকা তো আসলে তারকাই অ্যাকচুয়ালি কিন্তু মাঠে খেলোয়াড় মানে দর্শকদেরকে আনবে। সো ধরেন মামুনুল বা এমিলিদের জেনারেশনের পরে কিন্তু আমাদের এখানে ওইরকম কিন্তু আমি স্টার প্লেয়ার বলতে যেরকম প্লেয়ার বোঝা যায় সেরকম প্লেয়ার কিন্তু আমাদের এখানে প্রডিউস হয়নি, টু বি অনেস্টলি। সো হামজার ব্যাপারটা ডিফারেন্ট অ্যাকচুয়ালি, কারণ হামজাকে বাংলাদেশের দর্শকরা দীর্ঘদিন থেকে ফলো করছে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলোও ফলো করছে। সো তাকে বেশ ভালোভাবেই জানে। ইভেনচুয়ালি এই যে আমি বললাম যেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মানে পরিসমাপ্তি বলবো আমি, অনেক দিন থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই দেন দরবারগুলো হচ্ছিল ফেডারেশনের সঙ্গে, হামজার সঙ্গে। সেও হয়তো ওয়েট করছিল অ্যাকচুয়ালি যে ইংল্যান্ড ন্যাশনাল টিমে কলাপের জন্য, যেহেতু সে ইংল্যান্ডের হয়ে ইউথ টিমে খেলেছে। সো ডেফিনেটলি তারও একটা প্রত্যাশা ছিল হয়তো যে ইংল্যান্ডের জার্সিতেই হয়তো জাতীয় দলে খেলবে। তো আলটিমেটলি যখন এই ধরনের একটা টপ লেভেলের প্লেয়ার আসবে, দেন ফোকাস অফ অ্যাটেনশনটা কিন্তু ডেফিনেটলি তার দিকেই থাকবে। সো আপনি যথার্থই বলেছেন যে অবভিয়াসলি এখন ফুল মিডিয়ার অ্যাটেনশনটাই কিন্তু হচ্ছে হামজাকে কেন্দ্র করে, এবং এই হামজাকে কেন্দ্র করার কারণেই কিন্তু দেখা যাবে যে আমাদের ফুটবলটার প্রতিও কিন্তু আলাদা একটা অ্যাটেনশন হবে, নট অনলি মিডিয়া। আমি যদি এক্সপেক্টেটর্সদের কথাও বলি, এমনিতেই এক্সপেক্টেটর্সদের এক ধরনের কিন্তু ফোকাস রয়েছে, এটা আরও একটা বাড়তি মাত্রা যোগ করবে অবশ্যই। এমনিতে আপনি বলছিলেন যে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, তার স্কিল কিংবা তার কোয়ালিটি অফ ফুটবল অনেক বেশি, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের সাথে সেটা আসলে ক্ল্যাশ করবে কিনা, যে সে আসলে মানিয়ে নিতে যে ফ্রাস্ট্রেটেড হবে, নাকি বাংলাদেশের প্লেয়াররা আসলে তার সাথে পাল্লা দিতে যে আসলে ব্যর্থ হবে? টু বি অনেস্টলি ও ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং টপ লেভেলের, কারণ আপনাকে এতটুকু বুঝতে হবে যে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের মতো দলে খেলেন, সেখানে কোচ ছিলেন মিস্টার ব্রেন্ডন রজার্স।
কোচ ছিলেন রুথ ভন নেস্টলরয়, এর আগে ছিলেন ক্লডিও রেনিওরি। সো ওইখানকার যারা কোচিং স্টাফস সবাই কিন্তু ইউএফএ প্রো লাইসেন্স, এবং নলেজ এবং উইজডম বলতে যেটা আমরা বুঝি ডেফিনেটলি টপ লেভেলের। এবং ওইখানকার প্লেয়ার যারা তৈরি হয় একাডেমি বেস, যে সমস্ত প্লেয়ারগুলো প্রডিউস হয়, হামজাও কিন্তু একাডেমি থেকে প্রডিউসর। সো সুতরাং ওই ধরনের প্লেয়ারগুলো কিন্তু টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি অনেক সাউন্ড হয়। কারণ অ্যাজ লাইক অ্যাজ কোচের মতো কিন্তু খেলাটাকে চিন্তা করে। কোচ হয়তো একটা গেম প্ল্যান রেডি করলেন যে ইন্ডিয়ার সঙ্গে এই এওয়ে ম্যাচে আমরা এইভাবে, ইট উইল বি আওয়ার গেম প্ল্যান, মেবি ফার্স্ট 15 মিনিটস উইল গো ফর দি হাই প্রেস, উইল নট লেট দ্য অপোজিশন টিম টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক। তাহলে ইন্ডিয়া 4 ব্যাকস নিয়ে খেলতেছে, মেবি 3 মিডফিল্ডার নিয়ে খেলতেছে, তাহলে ওইখানে কীভাবে ব্লকিংটা হবে? এখন কথা হচ্ছে যে আপনি কোচ হিসাবে এই গাইডলাইনটা দিলেন, কিন্তু মাঠে এক্সিকিউট করবে ডেফিনেটলি খেলোয়াড়রা। এবং আপনি এটা কিন্তু রিহার্সাল দিবেন, ট্রেনিং করবেন কিন্তু অ্যাকচুয়ালি, যে আপনি কীভাবে পাসিং লাইন বন্ধ করে প্রেস করবেন, ট্রিগারটা কখন হবে, কখন আমরা আসলে প্রেসিংটা শুরু করবো। মেবি ইনিশিয়ালি ইউ উইল লেট দ্য অপোজিশন টিম টু প্লে আউট, প্রথমে তাকে হয়তো আমি খেলার সুযোগ দিব, যে একটা সেট দ্য ট্র্যাপস বলে এটাকে, যে কোনো একটা জায়গাতে আমরা ট্র্যাপ করে দেন ওইখানে উইল গো ফর দ্য প্রেসিং। এখন এটা আমি বলছি এই কারণে যে হামজা যে লেভেলের, যেখান থেকে তার আশা, যেখানে তার বেড়ে ওঠা, ওইখানে হচ্ছে ফুটবল কালচার বলতে যা বোঝায় একটা পশ কালচার। সো তার জন্য এখানকার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি, সে যে কোনো কোচই হোক না কেন, ফ্রম হোয়ার এভার, স্প্যানিশ হোক অথবা ইটালিয়ান হোক, ফুটবলের ভাষা কিন্তু একই। এটা হামজার জন্য বোঝা একেবারেই সহজ। কথা হচ্ছে যে আমরা এখন আমাদের যারা লোকাল প্লেয়ার রয়েছে তারা অ্যাকচুয়ালি কীভাবে তাকে আমরা সাপোর্ট করতে পারবো। এবং হামজার জন্য যেটা হবে যে এখন কোচিং স্টাফ ওনারাও হয়তো ডিসাইড করবেন যে অ্যাকচুয়ালি কোন পজিশনে হামজাকে আমরা অ্যাকচুয়ালি খেলাবো। কারণ আমাদের ফরমেশনটা কি হবে, আমাদের ফরমেশন এবং সিস্টেম অফ প্লে অনুযায়ী আমাদের প্লেয়ার কম্পোজিশনগুলো কি হবে, কোন প্লেয়ারকে আমি কোন জায়গায় দিব। ফামেদুলকে কি আমি লেফট ওয়াইড এরিয়াতে দিব, নাকি ফামেদুলকে আমি নাম্বার 9 পজিশনে ইউজ করব, ডিপেন্ডস অন দ্য কোচ অ্যান্ড কোচিং স্টাফ হোয়াট উইল বি দেয়ার ফরমেশন অ্যান্ড স্টাইল অফ প্লে। এবং আমরা যেটা জানি যে হামজা অ্যাকচুয়ালি ডিফেন্সিভ মিডফিল্ডেই খেলে, কখনো কখনো রাইট ব্যাকও তাকে খেলতে দেখেছি। কিন্তু এই ধরনের প্লেয়ার যারা আসে এরা হচ্ছে, আমি বলবো যে মাল্টি ফাংশনাল প্লেয়ার। আপনি এত ফুটবল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ইফ ইউ পুট হিম ইনটু দ্য নাম্বার 8 পজিশন অর নাম্বার 10 পজিশন, ইজিলি হি ক্যান কোপ অ্যান্ড হি ক্যান অ্যাডজাস্ট উইথ। বাট প্রথমে যেটা হবে ডেফিনেটলি কোচ হয়তো তার সঙ্গে কথা বলবে, কোচিং স্টাফ, যে আমরা হয়তো এখানে দিতে চাচ্ছি বা ওইখানে করতে চাচ্ছি, হোয়াট ইজ ইউর প্রেফারেন্স ডেফিনেটলি। তো আমার যেটা হচ্ছে যে মেইন কনসার্ন সেটা হচ্ছে যে আমাদের লোকাল খেলোয়াড়রা কত দ্রুত অ্যাকচুয়ালি তার সঙ্গে মানিয়ে নিতে পারবে, এবং আমাদের খেলার প্ল্যানিং বা স্টাইল অফ প্লে কী হবে ইন্ডিয়ার সঙ্গে বা আপকামিং ফিউচারে, সেগুলির সঙ্গে আমাদের খেলোয়াড়দের কিন্তু ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ডেভেলপ করতে হবে। এবং সেটা ডেভেলপ করার জন্য কী করতে হবে, রাতারাতি তো এখন আপনি কিছু করতে পারবেন না, যেহেতু আপনার মানে গ্রাসরুট বা ইউথ লেভেল থেকে ওই ধরনের আপনার এডুকেশনটা হয় নাই। কিন্তু এইখানে আপনাকে চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি, এখন আপনাকে চিন্তা করার, কারণ আপনার এখানে যখনই টপ ক্লাস প্লেয়াররা আরও আসবে ভবিষ্যতে, ইট উইল বি অলসো চ্যালেঞ্জ ফর ইউ টু প্রুভ ইউর সেলফ অলসো, যে ওই ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মেবি এক এক কোচ এক এক ধরনের, তার গেম প্ল্যান এক ধরনের হবে। সুতরাং সেইটার সঙ্গে আমার স্ট্র্যাটেজিক্যাল যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো আমি কত ভালোভাবে মাঠে এক্সিকিউট করতে পারবো আমার কলিগদের সঙ্গে, সেটা হবে বড় চ্যালেঞ্জ। এমনিতে হামজা, ফাহমিদুল কিংবা এই ধরনের প্রবাসী ফুটবলার আসছে, এটার কি আসলে লং টার্ম সাকসেস আপনি দেখেন নাকি শর্ট টার্ম? আমরা এই প্রশ্নটা রেখে আপনার কাছে বিরতিতে যেতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম হামজার আগমনে দেশের ফুটবলে আসলে কি পরিবর্তন আসবে সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল কোচ। বিরতির আগে প্রশ্ন ছিল যে এই বিদেশি ফুটবলারদের ইম্প্যাক্টটা কি আসলে দীর্ঘস্থায়ী হবে, নাকি এটা শর্ট টার্ম হয়তো বা সাকসেস আনবে, সেটার ইম্প্যাক্ট আসলে লোকাল ফুটবলে পড়বে কিংবা বাংলাদেশের ফুটবলে পড়বে, তার প্রেক্ষিতে আসলে চেঞ্জ হবে দেশ? এটা একটা জিনিস হচ্ছে যে আমি মানে আমার যেটা একদম পরিষ্কার কথা সেটা হচ্ছে যে একটা দেশের ফুটবলে কিন্তু ক্লাবগুলোর বিশাল একটা ভূমিকা থাকে। ক্লাবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি তাদের একাডেমি বেস প্লেয়ার প্রডিউস করে, এবং সেটাকে একটা মানে প্রফেশনাল আসপেক্টে তারা চিন্তা করে যে আমি প্লেয়ার প্রডিউস করব। যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্স, ওই ক্লাবের ফিলোসফি হচ্ছে আমরা প্লেয়ার প্রডিউস করব এবং সেই প্লেয়ার সেল করব। সেটা আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে হতে পারে বা বাইরের দেশের কোনো ক্লাবে হতে পারে। তো আমাদের দেশে তো এইসব কথাগুলো আসলে গত 15-20 বছর ধরে আলোচনা হচ্ছে যে কীভাবে অ্যাকচুয়ালি প্লেয়ার ডেভেলপমেন্ট পাথওয়ে বলতে কী বোঝায়, এবং সেখানে কার ভূমিকাটা সবচেয়ে বেশি, ক্লাবের না ফেডারেশনের? সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ক্লাবের, কিন্তু আমাদের এখানে কোনোদিনও সেটা হবে না।
এবং এটা আশা করাও আসলে বোকামি একেবারে, কারণ আমাদের আর্থসামাজিক অবস্থাই আসলে এটাকে পারমিট করে না যে আমাদের ক্লাবগুলো এগুলি করতে পারবে। তো যেহেতু এগুলি হচ্ছে না, আলটিমেটলি ফেডারেশনের একটা দায়িত্ব থাকবে যে আমি যদি নেপাল কিংবা ভুটান কিংবা ইন্ডিয়ার কথা ধরি, তাদেরও কিন্তু একাডেমি রয়েছে, তারা সেখানে প্লেয়ার প্রডিউস করার চেষ্টা করে, আনফা বলেন কিংবা ভুটান বলেন। সো ফেডারেশন হয়তো তার দায়িত্বগুলো পালন করবে, কিন্তু ক্লাবের কাছ থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করাটা আসলে উচিত হবে না। সো আপনাকে এগুলি দেখতে হবে যে স্কাউটিংয়ের মাধ্যমে যে এই ধরনের অরিজিন প্লেয়ার অ্যাকচুয়ালি কোথায় আছে, কিন্তু সেটা কিন্তু লং টার্ম আপনি সবসময় যে ওরকম প্লেয়ার পাবেন। এখন হামজাকে আপনি পেয়েছেন, হামজার মতো প্লেয়ার তো আপনি সবসময় পাবেনও না, তাই না? হয়তো অন্য প্লেয়ার আসবে, যেমন ফাহাদ ভাই যেটা বললেন যে জুনের মধ্যে বেশ কিছু প্লেয়ার আমাদের এখানে আসবে, কারণ সামনে আমাদের সেপ্টেম্বরে আন্ডার-23 আছে। সো আন্ডার-23 জন্য কিছু প্লেয়ার আসবে ট্রায়ালের জন্য, যেমন আমাদেরই বন্ধু আছে শরীফ, ইস্কাটনে খেলতো, ওর ছেলেও আমেরিকাতে থাকে এবং ভালো ফুটবল খেলে, সে আসবে, সেও ট্রায়ালে। তো এটা হচ্ছে যে একটা সলিউশন, একটা সমাধান, কিন্তু আলটিমেট সমাধান কি? যদি ইন ফিউচারে ভবিষ্যতে 2-4-5 বছর হয়তো এখন একটা ব্যাকআপ গ্রুপ অফ প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলো আপনাকে ন্যাশনাল টিমে সাপোর্ট করবেন, বিভিন্ন লিগে খেলা প্লেয়ারগুলো আপনাকে সাপোর্ট করবে, কিন্তু নিজের থেকে আপনাকে আসলে প্লেয়ার প্রডিউসের ক্ষেত্রে, প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে আপনাকে কোনো পরিকল্পনা আছে কি না ফেডারেশনের কিংবা ক্লাবগুলোর কোনো পরিকল্পনাই নেই অ্যাকচুয়ালি। সো ফেডারেশনকে অ্যাকচুয়ালি কিছু দায়িত্ব নিতে হবে, সেটা ফেডারেশন কীভাবে করবে সেটা ফেডারেশনের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি ওই ব্যাপারে না যাই। কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি যখন আপনার এখানে ওইরকম প্লেয়ার আপনি পাচ্ছেন না, তৈরি করতে পারছেন না সামাও, সো আপনাকে তো তখন এই ধরনের বংশোদ্ভূত অরিজিন ফুটবলারের দিকে ঝুঁকতেই হবে, এবং সেটা দেখি না আমরা, সেটা থেকে আমরা কী ধরনের আউটকামটা পাই, হয়তো যেই কয়দিনই আমরা আউটকামটা পাই না কেন, সেটাও তো আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট বলে আমি মনে করি। হামজাকে ঘিরে কি আপনি আশাবাদী যে ইন্ডিয়ার সাথে ম্যাচটাই যদি বলি আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাচ, এটাই আমি বলবো যে এটা প্রথম ম্যাচ তার, এবং হামজাকে দেখেই সুনীল ছেত্রী আবার ফিরেছে ইন্ডিয়া দলে, এটা তো বলতেই হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গাটায় এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেন? আমি বাংলাদেশের সম্ভাবনা দেখবো ডেফিনেটলি, কারণ ইন্ডিয়া যে একটা চাপের মধ্যে রয়েছে সেটা কিন্তু সুনীল ছেত্রীর কামব্যাক থেকে কিন্তু বোঝা যাচ্ছে, এবং টু বি অনেস্টলি এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে যে আমাদের প্লেয়ারদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ের উপরে। হামজা ডেফিনেটলি, ফুটবল ইজ এ ইন্ডিভিজুয়াল, নট ইন্ডিভিজুয়াল গেম, ইটস এ টিম গেমস, বাট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কিন্তু কখনো কখনো পার্থক্য তৈরি করে। এবং হামজা কোন পজিশনে অ্যাকচুয়ালি হামজাকে আমরা খেলাবো, সেটাও আমার একটা প্রশ্ন ছিল, সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন। কি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে নাকি অ্যাটাকিং? আপনার অ্যাটাকিংয়ে এখন আমার কথা হচ্ছে যে এটা কোচ এবং কোচিং স্টাফ ডিসাইড করবে। আমি হয়তো যদি চিন্তা করি, আমি হয়তো আমার মতো, আমার অনেস্ট অ্যান্ড হাম্বেল ওপিনিয়ন, আমি হয়তো অন্যভাবে চিন্তা করব, কারণ প্রত্যেকের মন কিন্তু ডিফারেন্ট, মেনি ম্যান মেনি মাইন্ড। সো কোচ এবং কোচিং স্টাফ হামজাকে কোথায় সেট করতে চাচ্ছে, আমাদের ফরমেশন এবং স্টাইল অফ প্লে কী হবে, ইভেনচুয়ালি ফাহমেদুলকে কোথায় ইউজ করবে। আমরা এতদিন কিন্তু নাম্বার 9 ছাড়া খেলেছি, যেহেতু 4-4-2 ডায়মন্ড মিডফিল্ডে আমরা খেলেছি। সো এখন কি আমরা নাম্বার 9 খেলাবো কিনা, খেলালে আমাদের স্ট্রাকচারে, ফরমেশনে কী পরিবর্তন আসবে এবং আমাদের অ্যাটিটিউডে কী পরিবর্তন আসবে, এগুলি অনেক কিছুর উপরে নির্ভর করবে ডেফিনেটলি আমাদের এই ম্যাচে জয় পরাজয়। তবে আমি বিশ্বাস করি যে ইন্ডিয়া এমন একটা টিম যে তাদেরকে আসলে বেশ ধরাছোঁয়ার বাইরে না তারা। টু বি অনেস্টলি, আপনি যদি আপনার গেম প্ল্যান স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে পারেন, ফোকাস অফ অ্যাটেনশন থাকে, আমরা কখনো কখনো অ্যাকচুয়ালি মনোযোগটা হারায় ফেলি। এবং রিসেন্টলি যদি আমরা দেখি মালদ্বীপ এবং ভুটানের সঙ্গে ম্যাচও সেট পিস ডিফেন্ডিংয়ে কিন্তু আমরা গোল কনসিড করেছি। সুতরাং আমাদের ল্যাক অফ কনসেন্ট্রেশন, কিন্তু এটা নিয়ে যে মিস্টেক ইজ অবভিয়াস পার্ট অফ দ্য গেম, হবেই, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইউর মিস্টেক। আমরা যে বলি রিফ্লেকশনের কথা, যে রিফ্লেকশনটার মানেটা কি, টু লুক ব্যাক টু মুভ ফরওয়ার্ড। ওই ম্যাচে কি ভুল ছিল, সেই ভুলগুলো আমি আবার পরের ম্যাচে করবো কিনা, এটাই হচ্ছে কিন্তু আমার লার্নিং। সো এই জিনিসগুলো থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে যে আমি একটা ভুল করেছি, কোচ এবং কোচিং স্টাফ সেটা নিয়ে কাজ করেছে, আমাদেরকে ইনফর্ম করেছে আমাদের কি বডি পজিশন হওয়া উচিত ছিল। সুতরাং সেই জিনিসগুলো যখন আবার পরবর্তী ম্যাচে আমি একই ভুল করব, তার মানে হচ্ছে যে আমার লার্নিংটা হচ্ছে না। সো একটা 90 মিনিটসের ম্যাচে আমি গোল করতে পারি বা না করি, এভরিবডি হ্যাজ টু রিভার্ট টু ডিফেন্ড দ্যাট উই হ্যাভ নো চান্স টু কনসিড এনি গোল, দেন গোল স্কোরিং অপরচুনিটি উইল কাম, আসবে। আমার বিশ্বাস যে ফাহমেদুল যেহেতু আছে এখন, ইভেন হামজা এসেছে, সো অন্যরাও কিন্তু এখন ইন্সপায়ার খেলোয়াড়, গোলের চান্স আসবে এবং গোলের সুযোগ আসবে, অ্যান্ড আমাদেরকে সেটা ক্যাপিটালাইজ করতে হবে। লাস্ট কোশ্চেন, যে এই ম্যাচটা যদি বাংলাদেশ ভালো খেলে ইন্ডিয়ার সাথে, এশিয়ান কাপ বাছাইও বাংলাদেশের একটা বড় চান্স তৈরি হয়ে যাবে কিনা? অফকোর্স, কারণ এখানে যদি আপনি গ্রুপের অন্য দলগুলোকে দেখেন, সিঙ্গাপুর এবং হচ্ছে আপনার হংকং, সো আপনি ভারতই হচ্ছে মেইন কম্পিটিটর আমি বলবো, কিন্তু আমি অন্য দলগুলোকেও খাটো করছি না, কিন্তু প্রথম ম্যাচটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটা আমাদের এওয়ে ম্যাচ।
সুতরাং এই ম্যাচের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করবে আমাদের ফার্দার ধন্যবাদ আপনাকে জুলফিকার মাহমুদ মিন্টু। আমাদের সময় শেষ। আমরা আশা করি যে হামজাকে নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে সেটা অব্যাহত থাকবে মাঠের পারফরমেন্স, এবং ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই সেটা শুরু হবে আরও বড় আকারে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।